প্রিয় দর্শক, এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ.এম. সঞ্জিত সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয় আয়কর আইন। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন আয়কর আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। স্যার, 2023-24 অর্থ বছর শেষ হতে যাচ্ছে এবং আমরা খুব নিকটবর্তী সময়ে 24-25 অর্থ বছরের বাজেট প্রণয়ন হবে এবং অর্থ আইন প্রণীত হতে যাচ্ছে। প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি যে পূর্ববর্তী যে 2023 সালে যে অর্থ আইন ছিল সেখানে সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে আয়কর দেওয়ার বিষয়ে কিছু পরিবর্তন আনা হয়েছিল, সেই পরিবর্তন সম্পর্কে জানতে পারছি এবং নতুন যে অর্থ আইন প্রণীত হতে যাচ্ছে সেখানে কি কোনো পরিবর্তন প্রয়োজন রয়েছে কিনা সেলফ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে, এই বিষয়টি নিয়ে জানতে চাচ্ছি। প্রথমে এখানে আমরা যদি দেখি 2023 সালে কি পরিবর্তনগুলি হলো। 2023 সালে পরিবর্তন হলো, প্রথমত একটা আমি সুবিধার কথা বলি। যেমন আগের আইনে আপনি কেউ যদি সেলফ অ্যাসেসমেন্ট দিতে চায় তাহলে তাকে ট্যাক্স ডে এর মধ্যে সেলফ অ্যাসেসমেন্ট অর্থাৎ একটা নির্দিষ্ট তারিখের মধ্যে সেলফ অ্যাসেসমেন্টটা দিতে হয়। জি, নির্দিষ্ট তারিখের পর আর সেলফ অ্যাসেসমেন্ট দেওয়ার আগে সুযোগ ছিল না। আরেকটা সুযোগ ছিল, সেটা হচ্ছে কেউ যদি ট্যাক্স ডে অথবা এর আগে যদি সময়ের জন্য দরখাস্ত করে তাহলে সময়ের আবেদনের প্রেক্ষিতে এক সময় এটা ছিল 2014 সাল পর্যন্ত আপনার 6 মাস বৃদ্ধি করা যেত। পরবর্তীতে এটাকে 2015 সালে এটাকে 4 মাস করা হলো। কিন্তু 2023 সালে যেটা করা হলো সেটা হচ্ছে আপনি সারা বছর ধরে সেলফ অ্যাসেসমেন্ট রিটার্ন দিতে পারবেন। আপনার এখানে কোনো সময়ের আবেদন করতে হবে না। জি, আপনার আবার কোনো রকমের আপনাকে কোনো কতদিনের মধ্যে করবেন এরও কোনো নির্দিষ্ট সীমারেখা রাখা হয়নি। তাহলে নতুন যে অর্থ আইন করা হচ্ছে সেখানে কি পরিবর্তন আনলে যারা করদাতা রয়েছেন তাদের জন্য সুবিধা হবে? সেলফ অ্যাসেসমেন্ট রিটার্ন সাবমিশনের জন্য একটা অনির্দিষ্ট সময় এবং সময়ের দরখাস্ত, এটাকে আপনি একটি ইতিবাচক হিসেবে যদি ধরতে পারেন তাহলে এই আইনের মধ্যে অনেক কিছু আপনার করদাতা বান্ধব নয় এমন বিষয় রয়েছে। যেমন আগের আইনে আপনি যদি কেউ সেলফ অ্যাসেসমেন্ট দেন, সময় নিয়েও যদি সেলফ অ্যাসেসমেন্ট দেন তাহলে তার পক্ষে আপনার এই এক্সাম্পটেড ইনকাম, আপনার রিডিউস ট্যাক্স ইনকাম, তারপর ট্যাক্স রিবেট, এইগুলি অ্যাভেল করার সুবিধা ছিল। কিন্তু 2023 সালে যে আইন করা হলো সেই আইন অনুসারে কেউ যদি ট্যাক্স দিতে রিটার্ন আপনার সেলফ অ্যাসেসমেন্ট দিতে না পারেন তাহলে তাকে এক্সাম্পটেড ইনকামের উপর আপনাকে ট্যাক্স দিতে হবে, আবার রিডিউস ট্যাক্সের উপরও ট্যাক্স দিতে হবে, আর ট্যাক্স রিবেটও সে পাবে না। জি, বিদ্যমান আইনে 2023 সালের আইনে কর দিবস বলতে কি বোঝানো হয়েছে এবং যদি কোনো ব্যক্তি কর দিবসে যদি আয়কর না দিতে পারেন সেক্ষেত্রে কি করণীয় রয়েছে তার? কর দিবস হলো একটা নির্দিষ্ট তারিখ। যেমন ব্যক্তি শ্রেণীর করদাতার ক্ষেত্রে সাধারণত আমরা জানি প্রত্যেক আর্থিক বছরের 30শে জুন বছরটা শেষ হয় এবং 30শে জুন এই বছর শেষ হওয়ার পরবর্তী 30শে নভেম্বরের মধ্যে আপনাকে রিটার্ন দেবে। 30শে নভেম্বরকে ট্যাক্স ডে হিসেবে নির্ধারণ করা হয়েছে। আবার কোম্পানির ক্ষেত্রে আবার আলাদা আছে। আবার কোম্পানির ক্ষেত্রে আপনি দেখবেন কিছু কিছু কোম্পানির ইয়ার এন্ডিং হচ্ছে 31 ডিসেম্বর, কিছু কিছু কোম্পানির ইয়ার এন্ডিং আছে 30 জুন। আবার যে সকল কোম্পানির ইয়ার এন্ডিং 30 জুন তারা 7 মাস 15 দিন সময় পাবেন। তার মানে হচ্ছে জানুয়ারি মাসের পরবর্তী বছরে জানুয়ারি মাসের 15 তারিখ পড়ছে তার ট্যাক্স ডে। আর ডিসেম্বর এন্ডিংয়ের ক্ষেত্রে ট্যাক্স ডে হচ্ছে আপনার সেপ্টেম্বর মাসের পরবর্তী বছর সেপ্টেম্বর মাসের আপনার 15 তারিখ। ট্যাক্স দিতে রিটার্ন সাবমিট করতে না পারলে সমস্যাটা হলো এই যে আপনাকে একটু আগে বললাম, যেমন এক্সাম্পটেড ইনকাম, এটা ট্যাক্সেবল ইনকাম হয়ে যাবে। যেমন আপনার শেয়ার মার্কেটের আয়, কোনো ইন্ডিভিজুয়াল যদি কোনো শেয়ার মার্কেটে কোনো ইনকাম করে তাহলে ওই আয়টা ট্যাক্স এক্সাম্পটেড। ক্যাপিটাল গেইন, এটার উপর কোনো ট্যাক্স হয় না। ধরা যাক আপনি 1 কোটি টাকা আয় করলেন, কিন্তু আপনার ট্যাক্স ডে হচ্ছে 30শে নভেম্বর, কিন্তু 30শে নভেম্বর আপনি রিটার্নটা সাবমিট করতে পারলেন না। আপনি রিটার্নটা সাবমিট করলেন 1st ডে অফ জানুয়ারি আপনার ডিসেম্বর, একদিন পরে আপনি রিটার্ন সাবমিট করলেন, তাহলে আপনাকে ওই 1 কোটি টাকার জন্য আপনাকে এটা আয়কর দিতে হচ্ছে।
আয়কর দিতে হচ্ছে নর্মাল হারে। নরমাল। আপনি যদি ইতিমধ্যে 25%-এর মধ্যে চলে আসেন, তাহলে ওই 1 কোটি টাকার জন্য আপনাকে 25 লাখ টাকা ট্যাক্স দিতে হবে, জি। যেখানে একদিন আগে সাবমিট করলে 1 টাকাও দেওয়া হতো না। কারণ এটা এক্সাম্পটেড ইনকামের মধ্যে। কারণ এক্সাম্পটেড ইনকামকে ট্যাক্সেবল ইনকাম করা হয়েছে জি, যদি ট্যাক্স দিতে রিটার্ন সাবমিট না করে। জি। তো আপনি যেটা বললেন 2023-24-এ তাহলে আমরা আমরা বলতে পারছি যে যারা করদাতা রয়েছেন তাদেরকে আরো অনেক বেশি সতর্ক হতে হবে, কারণ একদিন দেরি বিলম্ব হলেই কিন্তু আপনাকে বিশাল একটি অর্থ কর হিসেবে দিতে হচ্ছে। এটা আপনি বলতে পারেন, কিন্তু জি। এর চেয়ে অনেক বাস্তব অভিজ্ঞতার কারণে অনেক কিছু তো সম্ভব হয় না। জি, কারণ এখানে যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে আমরা যেটা আশা করব সেটা হচ্ছে 2024 সালে এই আইনটা থাকবে না, জি, আমরা এটার পরিবর্তন চাইব। জি, 2000 কারণ শুধুমাত্র মানে একটু একটা করদাতা একটু ঠেকাই ফেলে বা এক করদাতাকে ঠেকিয়ে কর আদায় করার কোনো অর্থ হয় না। যেটা এক্সাম্পটেড ইনকাম জি। সেটা একদিন পরে বা 3 দিন পরে এটা তো ট্যাক্সেবল ইনকাম হয়ে যায় না। তো সুতরাং আমরা আশা করব 2024-এ যে অর্থ আইনের মধ্যে এই এক্সাম্পটেড ইনকাম, জি। রিডিউস ট্যাক্স ইনকাম এবং ট্যাক্স রিবেট যেটা পাওয়া হয় এগুলি যেন থাকে। ব্যক্তি করদাতা বা কোম্পানি করদাতা তারা যদি আমরা জানি যে কর দিবসে আয়কর যদি না দাখিল করতে পারেন সেক্ষেত্রে মাসিক 4% হারে অতিরিক্ত সুদ দিতে হচ্ছে। এই বিষয়টি সম্পর্কে জানতে চাচ্ছি। হ্যাঁ, এটা আরও একটা সমস্যা। সেটা হচ্ছে যদি কোনো করদাতা আপনার ট্যাক্স দিতে যদি রিটার্ন সাবমিট করতে না পারে, জি। তাহলে তাকে প্রতি মাসের জন্য প্রতি ট্যাক্স আপনার 4% হারে সুদ দিতে হবে, 4% হারে সুদ দিতে হবে। এবং এই সুদটা দিতে হবে আপনার, এটা একটা ইন্টারেস্টিং একটা বিষয়। জি। ধরা যাক আপনার 1 কোটি টাকা ট্যাক্স আসে, জি। ট্যাক্স দিতে রিটার্ন সাবমিট করলে আপনার ট্যাক্স আসতো 1 কোটি টাকা। আপনি 99 লক্ষ টাকা ট্যাক্স আগে পরিশোধ করেছেন, আপনি কোনো কারণে ট্যাক্স দিতে রিটার্নটা সাবমিট করতে পারেন নাই, আপনি একদিন পরে রিটার্ন সাবমিট করলেন, কিন্তু এখানে আপনার মাত্র 1 লাখ টাকা ট্যাক্স বাকি ছিল। আপনাকে কিন্তু পরিশোধিত এবং অপরিশোধিত উভয়ের উপরেই আপনাকে সুদটি প্রযোজ্য হবে। সুদটা দিতে হবে। এটি কি কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে? সব- যদি কোনো কোম্পানিও যদি যেই নির্দিষ্ট কেউ ও মানে কর কর দিবসে দিবসে যদি কোনো কেউ কর দিবসে রিটার্ন সাবমিট করতে না পারে, জি, তাহলে তার রিডিউস ট্যাক্স ইনকাম, রিডিউস ট্যাক্স থাকবে না, এটা নর্মাল রেট হয়ে যাবে। জি, তার যদি আপনার এই যে 4% হারে পেনাল্টি, এটা আপনার ইন্টারেস্ট, এটা আপনাকে পরিশোধ করতে হবে। এবং এবং যেই এই আইনগুলি, এই জাতীয় আইন কিন্তু আগে এগুলি ছিল না। জি। মানে 2000 আপনার এই যে ইন্টারেস্ট দেওয়ার যে প্রভিশন, কিন্তু এখানে তো সরকারের একটি স্বার্থ থাকে যেটি হচ্ছে ট্যাক্স কালেকশন। সরকার তো তাদের রাজস্ব বৃদ্ধির জন্য এই আইনগুলো করেছে। আপনি বলছেন যে এটি আরো যারা করদাতা বান্ধব হওয়া উচিত বলে মনে করেন। এখানে ব্যালেন্সটি কিভাবে ড্র করা যাবে? আপনি জনগণের নানা রকমের সুযোগ সুবিধাগুলিকে এবং জনগণের কাছে কর ব্যবস্থাকে অত্যন্ত সহনীয়ভাবে করে আপনি কর আদায় করবেন। এখন এখানে আপনাকে জনগণকে যেই টাকাটার উপর 1 টাকাও ট্যাক্স হতো না, সেই টাকাটার উপর আপনি যেই ট্যাক্সের উপর আপনাকে একদিন পরে রিটার্ন সাবমিট করার জন্য যদি আপনাকে আপনার এই যে ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম যদি ট্যাক্সেবল ইনকাম হয়ে যায়, তাহলে এটা তো কোনো আইন হতে পারে না। এই জাতীয় আইন তো হওয়া উচিত না। জি, এই আইনগুলো তো পরিবর্তনের প্রয়োজন। জি। যদি কোনো ব্যক্তি কর দিবসের পরে গিয়ে রিটার্ন দাখিল করেন, সেক্ষেত্রে কি বিনিয়োগজনিত যে আমরা রেয়াত বলে থাকি, এই রেয়াত পাবার সুযোগ রয়েছে কিনা? না, এটা রেয়াতের কি কোনো পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে কিনা নতুন অর্থ আইনে? হ্যাঁ, আগে আমরা যেমন 2022 সালের পূর্বে জি, আপনি যখনই রিটার্ন সাবমিট করেন না কেন, জি, আপনি যদি আপনার যে রেয়াত পাওয়া, বিনিয়োগজনিত যে ট্যাক্স রেয়াত রিবেট, এটা আপনি পাবেন। জি, এটার জন্য কোনো সমস্যা হতো না। কিন্তু 2022 সালে এটা করা হলো, যদি কেউ ট্যাক্স দিতে রিটার্ন সাবমিট করতে না পারে, তাহলে সে 15%-এর জায়গায় 7.5% ট্যাক্স রেয়াত পাবে। কিন্তু 2023 সালে এসে সেটা করা হলো, যদি কেউ আপনার ট্যাক্স দিতে রিটার্ন সাবমিট করতে না পারে, তাহলে সেই 1 টাকাও ট্যাক্স রিবেট পাবে না। এই আইনটা করা হয়েছে। এই আইনটাও পরিবর্তনের প্রয়োজন আছে।
জি, আপনি দীর্ঘদিন যাবৎ আয়কর আইনজীবী হিসেবে কাজ করছেন, আয়কর নিয়ে আপনি গবেষণা করে থাকেন। এই যে যথাসময়ে যদি আয়কর না দেওয়া হয়, রিয়াতের সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে, এটির কি আসলে কি পরিবর্তনের প্রয়োজন রয়েছে? হ্যাঁ, অবশ্যই। এটা আমরা কোনো আইন ইন্ট্রোডিউস করার সময় আমাদের এমন বিষয়গুলি দেখা উচিত, আমাদের পার্শ্ববর্তী দেশে কীরকম আছে, আমাদের দীর্ঘদিনের প্র্যাকটিস কীরকম আছে। আমাদের আয়কর আইনটা কিন্তু আজকের না। এখানে 1922 সালের আয়কর আইন, এটা 1984 সালে এসে ওটাকে অনেক যখন প্রত্যেক বছর বাজেটের মাধ্যমে, অর্থায়নের মাধ্যমে পরিবর্তন হতে হতে যখন একটা জায়গায় আইনটা পাওয়া যাচ্ছে না, তখন 1984 সালে এটাকে একটা কম্পাইল করা হয়, এটাকে একটা সংকলন করা হয়। এবং 2023 সালেও আমার ওখান থেকে অনেক কিছু এনে এবং বেশ কিছু আইনটি যখন করা হয়েছে 2023 সালে, এটি কি যারা স্টেক হোল্ডার্স রয়েছে, আয়কর আইনজীবী বা আয়করদাতা, তাদের সাথে কি আলোচনা না করেই কি আইনটি করা হয়েছিল তখন? আইনটা করার কথা ছিল 2012 সাল থেকে। জি, কিন্তু আসলে যেভাবে আলোচনা করা দরকার এনবিআর মনে করছে সেভাবে করেছে আলোচনা। এবং এখানে কি কি অবজেকশন আসছে তাও আমরা জানি না, কোন কোন বিষয় পরিবর্তনের কথা আসছে তাও জানি না। এমন তো এখানে পুরো আইনটা না এনে যদি এমনভাবে বলা হতো বা পত্রপত্রিকা এমনভাবে যদি আসতো যে অর্থাৎ আপনি ট্যাক্স দিতে রিটার্ন সাবমিট না করলে ট্যাক্সেবল ইনকাম আপনার এক্সাম্পটেড ইনকাম ট্যাক্সেবল ইনকাম হয়ে যাবে, আপনার ট্যাক্স রিবিটের সুবিধা আপনার থাকবে না, আপনার 4% করে পেনাল্টি হবে, এবং এবার পেনাল্টির ব্যাপারটা ইন্টারেস্ট হবে। ইন্টারেস্টের বিষয়টা এমনভাবে করা হয়েছে, যেমন ধরেন কারো যদি 1 কোটি টাকা ট্যাক্স আসে, সেই যদি 24 মাস রিটার্ন না দেয়, তাহলে তার ইন্টারেস্ট হবে আপনার 96 লাখ টাকা, মানে 96% সর্বোচ্চ আপনার ইন্টারেস্ট হতে পারে। জি, অনেক কোম্পানি রয়েছে যারা নিবন্ধিত হয়েছে কিন্তু কোনো লেনদেন হয় না স্বাভাবিকভাবে, কিন্তু যেসব কোম্পানি লেনদেন হয় না তাদেরকেও কি আয়কর আইন অনুযায়ী, বিদ্যমান আয়কর আইন অনুযায়ী তাদেরকে রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক তাদের জন্য? হ্যাঁ, কোম্পানি ক্ষেত্রে প্রতিটা কোম্পানির রিটার্ন সাবমিট করা বাধ্যতামূলক। জি, লেনদেন হোক বা নাই হোক। এক্ষেত্রে যেসব কোম্পানি লেনদেন হচ্ছে না তাদের কি অডিট রিপোর্ট করার বাধ্যবাধকতা রয়েছে? এবং যদি অডিট রিপোর্ট করে থাকে তাহলে কি ওই অডিট রিপোর্টের ভিত্তিতেই তাদেরকে রিটার্ন দাখিল করতে হবে? প্রথম কথা হচ্ছে, যদি কোম্পানি রিটার্ন সাবমিট করার জন্য কিছু ম্যান্ডেটরি বিষয় আছে, কি কি জিনিস সাবমিট করতে হবে। যেমন ইন্ডিভিজুয়ালের যেমন আছে, ইন্ডিভিজুয়াল একটা হিসাব দিতে হয়, আপনার কত টাকা আয়, কত টাকা ব্যয়ের, আপনার একটা ওয়েলথ স্টেটমেন্ট, একটা ইনকাম স্টেটমেন্ট দিতে হয়। আর কোম্পানির ক্ষেত্রে এটা একটা অডিট রিপোর্ট দিয়ে করতে হয়, এটা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মাধ্যমে অডিট করে বিষয়টা দিতে হয়। কিন্তু যেখানে 1 টাকাও কোনো কোম্পানির লেনদেন নাই, সেখানেও আপনার অডিট রিপোর্টের প্রয়োজন হয়। অডিট রিপোর্ট ছাড়া আমরা জানি অডিট রিপোর্ট করাটা তো ব্যয়বহুল অনেক ক্ষেত্রে, বিশেষ করে এখন ডকুমেন্ট ভেরিফিকেশন কোড আসার ফলে যথোপযুক্ত অডিটর ছাড়া অডিট রিপোর্ট করা যাচ্ছে না। সেক্ষেত্রে আপনার মতামত জানতে চাচ্ছি। না, এখানে বিষয়টা হচ্ছে, এখন এই অডিট রিপোর্টের প্রভিশনটা কিন্তু আইনে আগে ছিল না। জি, এটা যেমন ধরেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, 2022 সালের আয়কর আইন, 1984 সালের আয়কর আইন, এখানে যেমন ধরেন 96 পর্যন্ত, 96-এর আগে যাদের পেইড আপ ক্যাপিটাল 5 লাখ টাকার নিচে, তাদের অডিট রিপোর্টের প্রয়োজন হতো না। কিন্তু 96-এ একটা আইন করা হয়, সেটা হয় যাদের ইনকাম আপনার পেইড আপ ক্যাপিটাল যাই হোক না কেন, আপনাকে ইরেসপেক্টিভ অফ কোম্পানি সবাইকে অডিট রিপোর্ট করতে হবে। কিন্তু এই অডিট রিপোর্ট করতে গিয়ে যে প্রবলেমটা হচ্ছে, সেটা হচ্ছে অথচ ওই সময় আইনটা হওয়া উচিত ছিল, যেমন দীর্ঘদিন ধরে যদি 5 লাখ টাকা পর্যন্ত একটা এক্সাম্পশন লিমিট থাকে, অডিটের প্রয়োজন নাই, কেন এটা নাই? এটা কেন করা হলো? এটা করা হয়েছে 5 লাখ টাকা হচ্ছে ছোটোখাটো একটা বিষয়, ওইখানে কি অ্যাকাউন্টস রাখা হবে বা কি অডিট বা করতে হবে, কারণ যার একটা বিড়ম্বনার সৃষ্টি হওয়া, মানে একজন যার 5 লাখ টাকা পেইড আপ ক্যাপিটাল আছে, তার পক্ষে একটা অ্যাকাউন্টেন্ট রাখাও তো সম্ভব না। তো যেখানে অ্যাকাউন্টেন্ট নাই, সেখানে অ্যাকাউন্টস নাই, ওর তো প্রপার কোনো অ্যাকাউন্টস ও রাখতে পারে না। তো যার ফলে
এটা করা উচিত ছিল যেখানে 5 লাখ টাকার জায়গায় এটাকে 50 লাখ টাকা করা উচিত ছিল, মানে 50 লাখ টাকা পর্যন্ত যাদের পেড আপ ক্যাপিটাল তাদের জন্য কোনো অডিট রিপোর্ট লাগবে না। কিন্তু করা হলো ঠিক উল্টোটা, করা হলো যাদের 1 টাকাও নাই, আপনার পেড আপ ক্যাপিটাল যাদের যাই হোক না কেন, যদি 1 লাখ টাকাও হয় বা 1 টাকাও হয় তাহলে তাকে অডিট রিপোর্ট করতে হবে। তো এখন এই যে আপনি যে বললেন ডিবিসি সিস্টেম হওয়ার পর অডিটরের দায়িত্ব বেড়েছে এবং এটা তো ওনাদের একটা প্রফেশন, ওনারা যে কোনো পরিমাণ একটা অডিটের জন্য চার্জ করতেই পারে। ওদের যেটা ইনস্টিটিউটে যেটা নির্ধারিত, ওদের সমিতির নির্ধারিত রেট অনুসারে একটা অডিট করতে গেলে দেখা যাচ্ছে ওনাকে মিনিমাম 50,000 টাকা দিতে হয়। অথচ ওই কোম্পানির সারা বছরে 50 টাকার লেনদেনও নাই। তো যে কোম্পানির কোনো 50 টাকার লেনদেন নাই, যে কোম্পানির কোনো আপনার ইনকাম নাই, কোনো ট্রানজ্যাকশন নাই, কোনো অ্যাক্টিভিটিস নাই, ওই কোম্পানির অডিটটা কেন করতে হবে? তাহলে এটা হচ্ছে আমাদের ট্যাক্স ডিপার্টমেন্টের বিষয়, এটা এনবিআর এর বিষয়। এটা হচ্ছে আইনটা করা উচিত হচ্ছে, অর্থাৎ যাদের একটা সার্টেন লিমিট পর্যন্ত আপনার অডিটের দরকার হবে না। হয়তো একটা কোম্পানি করা হয়েছে, ভবিষ্যতে হয়তো একটা কাজ করবে বা একটা নির্দিষ্ট কাজ করার একটা ইচ্ছে ছিল, একটা ইচ্ছে ছিল, কিন্তু কথা হচ্ছে কাজটা হয়নি, না হওয়ার পর ওরা এক্সপিটি বন্ধ করে দিয়েছে, আর কোনো কাজ নেই। কিন্তু কোম্পানিটা উইন্ডিং না করে ওরা রেখে দিয়েছেন। কিন্তু এখন প্রতি বছর এখন আইনের কারণে তাদেরকে অডিট রিপোর্ট করতে হচ্ছে এবং এটার জন্য একটা চার্জ 50,000 টাকা বা কম করে হলেও 30-35,000 টাকা দিতে হচ্ছে। তো এইটা এখান থেকে রেহাই দেওয়ার জন্য আমার মনে হয় জাতীয় রাজস্ব বোর্ড ওই যে আইনের ক্ষেত্রে, এবার অর্থ আইনের ক্ষেত্রে সরকার ওই এটাকে একটা স্ল্যাব করতে হবে, যেমন যাদের 1 কোটি টাকা পেড আপ ক্যাপিটাল তাদের জন্য কোনো অডিট রিপোর্টের প্রয়োজন হবে না। এরকম একটা সিস্টেম করলে তাহলে অনেক ছোটোখাটো কোম্পানি অনেক আর্থিক হয়রানির কাছ থেকে ওরা রেহাই পায়। যে আপনি অডিট রিপোর্টের কথা বলছেন, খুব সংক্ষিপ্তভাবে জানতে চাচ্ছি যে আয়কর কর্তৃপক্ষ যখন আয় ব্যয়ের হিসাব করছে কোনো কোম্পানি, তখন কি তারা শুধু অডিট রিপোর্টের উপর নির্ভর করছে, নাকি কোম্পানি থেকে আবারও তথ্য চাওয়া হচ্ছে যে তাদের প্রকৃত আয় ব্যয় কী ছিল, এই প্রমাণাদি তাদেরকে দিতে হয়? আসলে এই অডিট রিপোর্টের উপর ভিত্তি করে কোনো অ্যাসেসমেন্ট করা হয় না। মানে আপনি অডিট রিপোর্ট দিলেন, দিয়ে আপনি রিটার্ন সাবমিট করে ঘুমিয়ে থাকলেন, তাহলে আপনার কিছুই অ্যাকসেপ্ট করা হবে না, সবগুলো ডিসঅ্যালাউ করে আপনার উপর ট্যাক্স করে যাবে। আপনাকে প্রতিটা পয়েন্ট ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে আবার প্রমাণ করতে হবে, আপনার আয় ব্যয়ের হিসাব দিতে হবে। এটা ট্যাক্স ডিপার্টমেন্ট আর আরও একটা বিষয় আছে, ট্যাক্স ডিপার্টমেন্ট এটা মেনে না নেওয়ার একটা কারণ হচ্ছে আপনার অডিটটা করা হয় আপনার প্রপার অ্যাকাউন্টসে রিফ্লেকশন করা হয়। যেমন কিন্তু ট্যাক্স আইনে যেমন বাস্তবে যে খরচগুলি হয় প্রতিটা খরচ অডিট রিপোর্ট বা অ্যাকাউন্টসের মধ্যে রিফ্লেক্ট হয়, কিন্তু সব খরচগুলি আয়কর আইনে খরচ হিসাবে অ্যালাউ করা হয় না। যেমন আপনি কর্মচারীকে আপনি একটা নির্দেশ 4.5 লাখ টাকার উপরে যদি আপনি পারকুজিট দেন, রিয়েলি আপনি দিয়েছেন, আপনার একজন স্টাফকে আপনি 10 লাখ টাকা পারকুজিট দিলেন, কিন্তু আপনি অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার হিসেবে অ্যাসেসমেন্টের সময় অ্যাকসেপ্ট হবে মাত্র 4.5 লাখ টাকা। তো আরও নানা কারণে, তাছাড়া সব অন্যান্য ডকুমেন্টগুলি আপনি যেই ইনকাম দেখালেন বা যে এক্সপেন্ডিচারগুলি দেখাচ্ছেন ওই এক্সপেন্ডিচারের ভাউচার এবং এটা ভেরিফাইবল কিনা ও ট্যাক্স ডিপার্টমেন্ট ওই সবগুলি দেখে থাকে। তো সুতরাং শুধুমাত্র অডিট রিপোর্টের উপর ভিত্তি করে কোনো অ্যাসেসমেন্ট করা হয় না। প্রতি বছর বাজেটকে সামনে রেখে কালো টাকা সাদা করার বিষয়ে একটি আলোচনা হয়, আর এবারে যে অর্থ আইন হচ্ছে সেখানে কি এই ধরনের কোনো সুযোগ থাকবে কি না বলে আপনি মনে করেন? আপনি এখন এটা তো বলা মুশকিল, তবে বিভিন্নভাবে আমরা পত্রপত্রিকা বা বিভিন্ন মাধ্যমে আমরা বা এটি দেওয়ার শোনা যাচ্ছে কিনা, হ্যাঁ কোনো সময় কালো টাকা ডিক্লেয়ার দেওয়া অনেক সময় কোনো সময় যুক্তিযুক্ত হয়। আসলে এই ক্ষেত্রে আমাদের প্রথমে জানা দরকার কালো টাকা কি। কালো টাকা সবসময় অবৈধ টাকা না, কখনো বৈধ টাকাও কালো টাকা হয়। যেমন আনট্যাক্সড ইনকাম। যেমন আপনি আপনার একটা ইনকাম বৈধ একটা ইনকাম ছিল, আমি আইন পেশা থেকে কোনো একটা অর্থ উপার্জন করলাম, আমার পেশা থেকে, আইন পেশা থেকে করতে পারেন, অথবা আপনার এমনও হচ্ছে আপনার এফডিআর আছে, আপনি রিটার্ন সাবমিট করছেন, আগেও ছিল এফডিআর ইন্টারেস্ট ছিল, আপনি এফডিআরটা দেখিয়েছেন, ইন্টারেস্টটা দেখার নাই,
জি আপনি সেলফ অ্যাসেসমেন্টে রিটার্ন দিয়েছেন, জি আপনার অ্যাসেসমেন্টটা অ্যাকসেপ্ট হয়ে গেছে, ট্যাক্স ডিপার্টমেন্টও কোনো প্রশ্ন তুলে নেই। তাহলে দেখা যাচ্ছে আপনার দীর্ঘদিনে আপনার একটা 5 ইয়ার্সের একটা এফডিআর ছিল, জি ওখানে অনেকগুলি টাকা ইন্টারেস্ট আপনার জমা হয়েছে। এখন ওই ইন্টারেস্টটা তো আপনার বৈধ আয়, জি কিন্তু ওইটা ডিক্লেয়ার করার জন্য, এই জাতীয় বৈধ আয়গুলি ডিক্লেয়ার করার জন্য, অর্থাৎ কালো টাকা মানে কি, কালো টাকা হচ্ছে যেই টাকাটা আইনের চোখে আসে নাই, জি ওয়েলথ স্টেটমেন্টে যেটা রিফ্লেক্ট হয় নাই। জি আপনি চুরি ডাকাতি ঘুষ দুর্নীতি করে যেটা করা হয় সেটাও ব্ল্যাক। জি এটা যদি আবার আপনার আইনে ওয়েলথ স্টেটমেন্ট যদি রিফ্লেক্ট হয় তাহলে সেটা হোয়াইট হয়ে গেল। জি আইন করার সময় আমি মনে করি এমনভাবে করা উচিত যাতে করে বৈধ, মানে অসাধু উপায়ে অর্জিত যেগুলো কালো টাকা ওগুলো বাদ অবশ্যই এখানে ওগুলো বাদ যেন হয়, জি ওগুলো বাদ হয়ে যেন এটা আসতে পারে। জি এখানে যেটি আপনি বলছেন যে আইনে বিভিন্ন ধারায় কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়ে থাকে, কিন্তু পরবর্তীতে সরকারি অন্য কোনো সংস্থা কি এই অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন তুলতে পারবে? এটা নির্ভর করবে কালো টাকার ঘোষণাটা জি দেওয়ার আইনটা কিভাবে হয়েছে এটার উপর ডিপেন্ড করবে। জি যেমন ওখানে অনেক সময় দেখা যায়, যেমন বলা হলো নট উইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেন্টস ইন দিস অর্ডিন্যান্স, জি no question as to the source of any investment will be asked by the আপনার এই ডিপার্টমেন্ট করবে না, জি ট্যাক্স ডিপার্টমেন্ট করবে না। কিন্তু কোনো কোনো সময় দেখা যায় নট উইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেন্ট ইন দিস অর্ডিন্যান্স অ্যান্ড এনি আদার ল। জি যেমন 2020 সালে একটা আইন করা হয়েছিল, 2020 সালে আইনটা করা হয়েছিল, এখানে কোনো সংস্থা এটার উৎস কি এটা নিয়ে কোনো প্রশ্ন করতে পারবে না। কিন্তু আমরা দেখি যে পরবর্তীতে দুর্নীতি দমন কমিশন 2020 সালের আইনে এটা প্রশ্ন আসে নাই। জি এটা আসলেও এটা আইনগতভাবে তো সাস্টেইন করবে না, জি কারণ দুর্নীতি দমন আইন বলেন বা অন্য কোনো আইন বলেন সবসময় লেটেস্ট উইল প্রিভেল। জি এই আইনটা তো অন্য আইনগুলিকে বিবেচনায় রেখেই আইনটা করা হয়েছিল। তো সুতরাং যারা ওই সময় 2020 সালের আলোকে আপনার টাকা আনডিক্লেয়ার্ড টাকাকে হোয়াইট করেছে, তাদের তো আইনত কেউ প্রশ্ন করতে পারে, করলেও হয়তো এটা আইনগতভাবে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে। একটা আপনি যদি আপনার কারো, আমরা দেখা যায় যার কোনো রাইট নেই সেইও কোনো একটা রাইট ক্লেম করে। কোনো কর্তৃপক্ষ যদি আইনগত অধিকার না থাকা সত্ত্বেও যদি প্রশ্ন উত্থাপন করে তাহলে সেটা তো একটা আদালতের বিচার্য বিষয় হয়ে যাবে। কোনো সরকারি চাকরিজীবী যদি স্বপ্রণোদিত হয়ে তার কোনো ফ্ল্যাট বা বিল্ডিং এর পার স্কোয়ার মিটার হিসেবে যদি ঘোষণা দিয়ে আয়কর প্রদান করে থাকেন, এক্ষেত্রে কি আয়কর কর্তৃপক্ষ ব্যতীত অন্য কোনো কর্তৃপক্ষের ওই অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে? এইখানেও একই বিষয়। জি ওইখানে কি বলা হয়েছিল, যদি বলা হয় এই আইন এবং অন্য আইনে কোনো প্রশ্ন তোলা যাবে না, তাহলে সুযোগ নেই কারো অন্য কোনো সংস্থার প্রশ্ন, তাহলে কোনো সংস্থার সুযোগ, যদি এই আইন এবং অন্য আইন এবং যেই কেউ দিক না কেন। জি এখন যদি বলা হয় এখানে নির্দিষ্ট শ্রেণীর জি ক্লাসেস অফ এসএসসি ছাড়া ওরা দিতে পারবে না, তাহলে সেটা বিষয়। আর 2023 সালে যে বিষয়টা আছে সেখানে এখানে হ্যাঁ না কিছু বলা হয় নাই, কোন কর্তৃপক্ষ প্রশ্ন তুলবে কোন কর্তৃপক্ষ প্রশ্ন তুলবে না এটা নিয়ে কোনো কিছুই বলা হয় নাই। 2023 সালে যেটা বলা হয়েছে সেটা হলো যদি কেউ নিম্নলিখিত হারে এইভাবে ট্যাক্স দেয় তাহলে তাদের উৎসটা ব্যাখ্যা বলিয়া ধরিয়া নেওয়া হইবে। এটা নিয়ে তো একটা ধোঁয়াশা হতেই পারে। জি, আর খুব সংক্ষিপ্তভাবে জানতে চাচ্ছি যে আমাদের দেশে দান কর আইন বলে একটি প্রচলিত আইন রয়েছে। এই আইনটি সাম্প্রতিক ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার একটি আয়করের মামলা এটি সামনে এসেছে যে দান করলেও আয়করের বিষয়টি থাকবে আইন অনুযায়ী। এটি সম্পর্কে জানতে চাচ্ছি এবং এই আইনটি কি আমাদের দেশে আসলে যথাযথভাবে প্রয়োগ করা হচ্ছে কিনা? না, আসলে এই আইনটা কিন্তু অনেক আগে থেকে আছে। জি 1990 সালে দান কর আইন একটা আইন আছে। দান কর আইন অনুসারে কেউ যদি কোনো সম্পত্তি দান করে একটা নির্দিষ্ট সীমার বাইরে যদি আপনি দান করেন তাহলে এটা ট্যাক্সেবল হয়ে যাবে। জি যেমন এখানে আছে আপনি পিতা পুত্র স্বামী স্ত্রী ভ্রাতা ভগ্নী বা মা বাবা এই 8 জনের মধ্যে যদি আপনি দানটা করা হয় তাহলে এটার উপর কোনো ট্যাক্স হবে না। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক, আপনার দানকৃত অর্থটা অবশ্যই ট্যাক্স মানি হবে, কিন্তু আপনি যদি এই 6 জনকে আপনি এই 8 জনকে আপনি দান করেন তাহলে কোনো ট্যাক্স হবে না। কিন্তু আপনি যদি এর বাইরে কাউকে দান করেন তাহলে আপনাকে দান কর দিতে হবে। জি
আর যদি উইল মূলে যদি কোনো দান করা হয় সেক্ষেত্রে কি দান কর দেওয়ার প্রয়োজন রয়েছে? আপনি জানেন উইলটা দাতার মৃত্যুর পরে কার্যকর হয়। জি দাতার একটা ইচ্ছা, জি, ইচ্ছার বহিঃপ্রকাশ করা হচ্ছে। 1990 সালে যে আয়কর আইন আপনার দান কর আইন, ওখানে উইল মূলে ধানের ক্ষেত্রে দানকে এক্সাম্পট করা হয়েছে, Exemption দেওয়া হয়েছে। জি। কোনো ব্যক্তি যদি তার নিজস্ব আয়কর পরিশোধিত অর্থে যদি কোনো স্কুল কলেজ বা হাসপাতাল করে থাকেন, পরবর্তীতে কি তার ওই হাসপাতাল বা স্কুল কলেজের জন্য কি আবার প্রতিষ্ঠা করার জন্য কি দান কর দিতে হবে? পিতা পুত্র স্বামী স্ত্রী, এটা নিয়ে কারো কোনো পারমিশনের প্রয়োজন নাই। জি। কিন্তু এর বাইরে যদি আপনি কাউকে দান করতে চান, জি, তাহলে আয়কর আইনে আপনার সরকারকে একটা ক্ষমতা দেওয়া আছে। সরকার কোনো বিশেষ সংস্থাকে কর থেকে অব্যাহতি দিতে পারে। জি। তখন ওই অব্যাহতির জন্য যদি ওরা পারমিশন পায়, আবেদন করতে হবে আপনাকে। আবেদন করতে হবে, এবং যদি এটা জি, সরকার যদি মনে করে এখানে দেওয়া দরকার, জি, এবং যেই টার্মস এন্ড কন্ডিশনে সেখানে দেয়, এখানে সম্পূর্ণ এটাকে ট্যাক্স মুক্ত করতে পারে, দাতা গ্রহীতা উভয়ের ক্ষেত্রে করমুক্ত করতে পারে, অথবা দাতার ক্ষেত্রে করযোগ্য, গ্রহীতার ক্ষেত্রে করমুক্ত এমনও করতে পারে। যেই টার্মস এন্ড কন্ডিশনে সরকার এটা অনুমোদন দেবে, ওই টার্মস কন্ডিশনে এটা করমুক্ত হবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।